Hello and welcome to a special lecture on academic writing. I am Muhammad Tahmidul Islam, lecturer, Department of Law, World University of Bangladesh, and today we are going to discuss about how to properly write academic pieces, essays, and how to avoid uh, actually copy pasting from other sources. So let's begin. The topics of discussion of today's lecture are academic writing, the basics, legal citation and referencing, and then lastly plagiarism. সো একাডেমিক রাইটিংয়ের বেসিক সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব, তারপরে আলোচনা করব আমাদের লিগ্যাল সাইটেশন বা সাইট করা কোনো একটা সোর্স থেকে যখন আমরা একটা তথ্য নিব সে তথ্যটা আমরা কিভাবে রেফারেন্স করব বা সাইট করব সেটা, অ্যান্ড দেন সবার শেষে আমরা আলোচনা করব প্লেজারিজম বা কপি পেস্ট নিয়ে। Academic writing basics. Academic writing is a formal style of writing an essay which is clear, to the point, and which showcases the level of understanding of the writer of the topic to the reader. So academic writing বলতে আমরা যে ধরনের লেখাটাকে বুঝে থাকি সেটা কিন্তু সাধারণ কোনো লেখা না। আমরা সাধারণত আমাদের অন্যান্য ক্ষেত্রে কিংবা আমাদের ব্যক্তিগতভাবে যখন আমরা কোনো কিছু লিখে থাকি, আমাদের ডায়েরি লিখে থাকি, সেটার মতো কিন্তু একাডেমিক রাইটিং নয়। একাডেমিক রাইটিং হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রাইটিং এবং সেটা নির্দিষ্ট একটা স্টাইল এবং নির্দিষ্ট একটা ফরম্যাট রয়েছে এবং সেটাকে অবশ্যই ক্লিয়ার হতে হবে। আপনি যেই লেখাটা লিখছেন সেটাকে অবশ্যই কী হতে হবে, একদম পরিষ্কারভাবে যেন বোঝা যায় এবং টু দ্য পয়েন্ট হতে হবে। আপনি সেখানে অপ্রয়োজনীয় কথাবার্তা কিন্তু কোনোভাবেই উল্লেখ করতে পারবেন না এবং সেই লেখাটা এমন হতে হবে যেন সেটা আপনি যে আন্ডারস্ট্যান্ড করেছেন, আপনি বই পড়েছেন, আপনি ইন্টারনেট থেকে অনেক ইনফরমেশন নিয়েছেন, আপনি ব্যক্তিগত জীবনে রিয়েল লাইফে আপনার প্রফেশনাল লাইফ থেকেও অনেক ইনফরমেশন নিয়েছেন। এই ইনফরমেশনগুলো আপনাকে এমনভাবে একাডেমিক রাইটিংয়ে উত্থাপন করতে হবে যেন এখান থেকে বোঝা যায় যে আপনি কতটুকু আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন। Academic writings should not contain informal words or should not discuss unnecessary things. সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইনফর্মাল কোনো ওয়ার্ড, যেমন আমরা সংক্ষেপে আই এম এর স্থলে কিন্তু অনেক সময় আই তারপরে ইনভার্টেড কমা তারপর এন এটা ব্যবহার করি। সো এগুলো কিন্তু ব্যবহার করা যাবে। সংক্ষিপ্ত কোনো শব্দ কিংবা ইনফর্মাল ওয়ার্ড যেগুলো কিংবা কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এ ধরনের শব্দ একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। It should not contain any copied things from other sources without proper acknowledgement. অন্য কোথা থেকে যদি কপি করে, ফর এক্সাম্পল কোনো একটা বইয়ে একটা লাইন আপনার খুব পছন্দ হলো, সেটাকে আমি একদম হুবহু উঠিয়ে দিলাম, এরকম কিন্তু একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে কোনোভাবেই করা যাবে না, কারণ এটা অন্য একজন ব্যক্তি লিখেছেন, এটা আপনার লেখা না। সো সেক্ষেত্রে সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে এবং তারপরে কোন জায়গা থেকে নিয়েছেন, কার লেখা বই এবং সেই বইয়ের পেজ নাম্বার কত, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনাকে সাথে করে উল্লেখ করে দিতে হবে, তাহলেই সেটা প্রপার হবে। এছাড়া সেটা কিন্তু প্লেজারিজম বা থেফটের মধ্যে পড়বে। লিগাল সাইটেশন অ্যান্ড রেফারেন্সিং। সো এখন আমরা আলোচনা করব লিগাল সাইটেশন এবং কীভাবে রেফারেন্সটা আমরা ব্যবহার করব। Legal citation and referencing is the method of providing citations and references in legal academic writings. So legal citationটা হচ্ছে কিভাবে আমরা রেফারেন্সটা ইউজ করব, যে আমরা যখন কোনো কিছু লিখছি সেখানে অনেক তথ্যই থাকবে যেটা আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে পেয়েছি, কারণ একজন ব্যক্তির পক্ষে সম্পূর্ণ নিজের মতটা লেখা কিন্তু সব ক্ষেত্রে সম্ভব হয় না। আমি যখন কোনো একটা লিগাল সাবজেক্টের উপর লিখছি তখন কোনো না কোনো ব্যক্তির মতামত, কোনো না কোনো ব্যক্তির ফাইন্ডিংস আমার লেখাতেও কিন্তু থাকবে। সো থাকাটা কোনো অসুবিধা নয়, কিন্তু যদি থাকে সেটা আমি প্রপারলি অ্যাড্রেস করছি, যে ব্যক্তি এই ইনফরমেশনটা বের করেছেন, যে ব্যক্তির তথ্যটা বের করেছেন, সেই ব্যক্তিকে আমি প্রপার ক্রেডিট দিচ্ছি কিনা, হ্যাঁ এটাই হচ্ছে এই ব্যক্তির অবদান। এই অবদানটাকে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে লিগাল সাইটেশন অ্যান্ড রেফারেন্সিং। ডিফারেন্ট স্টেটস ফলো ডিফারেন্ট রুলস, বাট মোস্ট কমন আর হার্ভার্ড অ্যান্ড অক্সফোর্ড স্টাইল। সো আমরা লয়ের ক্ষেত্রে হার্ভার্ড এবং অক্সফোর্ড স্টাইলটাই স্ট্যান্ডার্ড হিসেবে অ্যাকচুয়ালি ব্যবহার করে থেকে। হার্ভার্ড স্টাইল আপনারা জানেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আছে আমেরিকান, সো সেই বিশ্ববিদ্যালয়ের যে প্রণীত স্টাইল সেটা হচ্ছে হার্ভার্ড স্টাইল, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ ইউকে, অক্সফোর্ডের যে অস্কলা যে স্টাইলটা রয়েছে সেটা সাধারণত বাংলাদেশে কিন্তু ইউজ করা হয় লিগাল সাইটেশনের ক্ষেত্রে। These styles are necessary in writing a good academic submission. এই স্টাইলগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো কীরকম স্টাইল এবং কীভাবে আমরা এই লিগাল সাইটেশনটা এই স্টাইল অনুযায়ী করতে পারি, কারণ এটা যদি আমরা না জানি, এটা যদি আমরা না শিখি, তাহলে আমরা কোনোভাবেই প্রপার একাডেমিক রাইটিংটা করতে পারবো না।
For the purpose of our course, we will be using the Oxford Standard for Citation of Legal Authorities or OSCOLA. So কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে লিগাল সাইটেশন মেথড ইউজ করা হয় সেটার নাম হচ্ছে অসকোলা এবং তার এক্সপ্যান্ডেড ফর্মটা হচ্ছে অক্সফোর্ড স্ট্যান্ডার্ড ফর সাইটেশন অফ লিগাল অথরিটিস। লয়ের ক্ষেত্রে অসকোলাটা বাংলাদেশে খুব বেশি কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়। ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি। Use footnotes, have bibliography at the last page and put all information along with when you have last accessed those information. So খুব সিম্পল এবং খুব সহজ এই পদ্ধতিটা। তো এখানে কিন্তু আপনাকে ফুটনোট ব্যবহার করতে হবে। আপনারা জানেন যে ফুটনোটটা কী জিনিস। ফুটনোটটা হচ্ছে যখন আমি কোথাও থেকে আমি কোনো একটা ইনফরমেশন নেই কিংবা কোনো ব্যক্তির বক্তব্যকে কোট করি, তখন সেই কোটেশনের পরে আমাকে আমার ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট ফুটনোট নামের একটা অপশন থাকে। ইনসার্ট অপশনের ভিতরে থাকে সেটা ইনসার্ট ফুটনোট। সো না, অ্যাকচুয়ালি ইনসার্ট অপশনের ভিতরে থাকতে পারে, সেটা থাকে অ্যাকচুয়ালি রেফারেন্স যে ট্যাবটা, রেফারেন্স ট্যাবের ভিতরে। রেফারেন্স ট্যাবে ক্লিক করবেন, ক্লিক করার পর ইনসার্ট ফুটনোট অপশন থাকে, সেখানে ইনসার্ট ফুটনোট দেবেন। তারপরে দেখবেন পেজের একদম লাস্টে একদম নিচে ফুটার যে অংশটা, মানে যে অংশে সাধারণত লেখা যায় না, সে অংশটা ওপেন হবে। সেই অংশটার মধ্যে আপনাকে কি লিখতে হবে? সেই অংশটার মধ্যে লিখতে হবে ওই রাইটারের নাম, রাইটারটা কোন আর্টিকেল লিখেছেন কিংবা কোন বইটা লিখেছেন সেই বইয়ের নাম, পেজ নাম্বার, কোথা থেকে পাবলিশ হয়েছে, কবে পাবলিশ হয়েছে এবং লাস্ট কবে আপনি সেটা অ্যাক্সেস করেছেন। এবং সেটা যদি ইন্টারনেটের কোনো সোর্সে থাকে তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেটের যে লিঙ্কটা সেই লিঙ্কটাও দিতে হবে। এবং এই ইনফরমেশনটা আবার বিবলিওগ্রাফিতে যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তখন সবার শেষে একটা বিবলিওগ্রাফি থাকবে, সেখানে আবার বুকস, আর্টিকেলস এরকম আলাদা আলাদা ক্যাটাগরি থাকবে, সেই ক্যাটাগরির অধীনে আবার আপনাকে দিতে হবে সম্পূর্ণ ইনফরমেশনটা। এটাই হচ্ছে আমাদের অসকোলা মেথড। সো নাও লেটস টক অ্যাবাউট প্লেজারিজম। প্লেজারিজম মানে হচ্ছে অন্য কোনো ব্যক্তির লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া। সো প্লেজারিজম এক ধরনের অপরাধ, কারণ এটা অন্য ব্যক্তির একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা তার বুদ্ধিভিত্তিক যে সম্পদ, সেই সম্পদটাকে নিজের বলে চালিয়ে দেওয়া বা নিজের সম্পদ নামে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এখানে করা হচ্ছে। প্লেজারিজম ইজ কপিং আদার পিপলস রাইটিং অ্যান্ড প্রেজেন্টিং ইট টু বি ইয়ার্স। যখন আপনি কোনো একটা লেখা লেখেন বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে, কিন্তু ইনফরমেশনগুলো কোথা থেকে নিচ্ছেন সেটা উল্লেখ না করেন, কিংবা এমনভাবে আপনি লেখাটাকে কপি পেস্ট করেন, কিংবা এমনভাবে আপনি চেঞ্জ করেন যে অল্প কিছু চেঞ্জ করলাম, সেখানে কিছু ওয়ার্ডের আমি চেঞ্জ করে দিলাম, কিন্তু মূল কনসেপ্টটা কিন্তু একই রইল, সেটাও কিন্তু এক ধরনের নকল, কিংবা এটাকে কিন্তু অ্যাকচুয়ালি একটা অপরাধ কর্ম হিসেবে ধরা হয়। প্লেজারিজম ইজ নট অনলি অ্যান ইমোরাল অ্যাক্ট বাট ইট অলসো ইট ইজ ইলিগাল। সো এটা শুধুমাত্র যে ইমোরাল বা নৈতিকভাবে খারাপ এমন কাজও নয়, নৈতিকভাবেও খারাপ, আবার সেটা অপরাধমূলক কাজ। কারণ প্লেজারিজমের জন্য কিন্তু অনেক ব্যক্তির যে একাডেমিক চাকরি ছিল সেই চাকরিও কিন্তু গিয়েছে, যে যদি ধরা পড়ে যে এই ব্যক্তি তার লেখায় কোথাও না কোথাও অন্য কোনো ব্যক্তির লেখা কপি পেস্ট করে দিয়েছে, তাহলে সে ব্যক্তির চাকরিও কিন্তু অনেক সময় যায় এবং তার বিরুদ্ধে অনেক সময় ক্রিমিনাল যে প্রসিডিং রয়েছে থেফটের কিংবা ইন্টেলেকচুয়াল থেফট, সেই থেফটের এগেনস্টে ক্রিমিনাল প্রসিজারও নেওয়া হয়ে থাকে। উন্নত দেশে সেটা হয়, বাংলাদেশে সেটা কম হয়, কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু হচ্ছে। ইট ইজ এ ফর্ম অফ ইন্টেলেকচুয়াল থেফট অ্যান্ড ডিসঅনেস্টি অফ দ্য লোয়েস্ট ফর্ম। তার মানে ইন্টেলেকচুয়াল থেফট, যখন আপনি কোথাও থেকে কপি করেন, ইন্টারনেট থেকে একটা প্যারাগ্রাফ আমার পছন্দ হলো, সম্পূর্ণটা জাস্ট ক্লিক করে কপি করলাম, Ctrl+C, তারপর আমার ওয়ার্ড ডকুমেন্ট এসে Ctrl+V, তারপরে জাস্ট একটু ফন্টটা একটু চেঞ্জ করলাম, দুই একটা ওয়ার্ড একটু চেঞ্জ করলাম, এরকম করে দিয়ে দিলাম। সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল থেফট, এক ধরনের চুরি, এবং এটা হচ্ছে ডিসঅনেস্টি অফ দ্য লোয়েস্ট ফর্ম। আমি ধারণা করলাম যে আমার শিক্ষক এই জিনিসটা দেখে বুঝতে পারবে না যে আমি এক জায়গা থেকে চুরি করেছি, কিন্তু যারা নিয়মিত পড়াশোনা করেন তারা অবশ্যই কোনটা কার লেখা, কোথা থেকে এসেছে, এই জিনিসগুলো অবশ্যই তারা বুঝতে পারে। সুতরাং আপনারা আপনাদের মার্কিংয়ের ক্ষেত্রেও দেখবেন যে মার্কিং কপি পেস্ট করলে অনেক সময় কিন্তু কি হয়, কম আসে। সেক্ষেত্রে এই কম আসার পিছনে একটা বড় কারণই হচ্ছে কিন্তু এই প্লেজারিজম। যেখানেই কোনো রকম কপি পেস্ট থাকে, অটোমেটিকলি টিচারের যেই আপনার প্রতি যে পারসেপশনটা, সেই পারসেপশনটা চেঞ্জ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। শিক্ষক ধারণা করে যে না, এই ছেলে তো কিংবা এই মেয়ে তো ঠিকমতো পড়াশোনা করেনি, এবং সে জাস্ট এক জায়গা থেকে কপি পেস্ট করে বসিয়ে দিয়ে সে ধারণা করেছে যে আমি পড়াশোনা না করেও যদি আমি জমা দিয়ে দিই তাহলে সেটা আমার হয়ে যাবে। সো প্লেজারিজম ডিস্ট্রয়স এ পারসনস অ্যাবিলিটি টু ফর্ম অরিজিনাল থটস। আপনি যদি এরকম কপি পেস্ট করতে থাকেন আপনার একাডেমিক লাইফ, এক সেমিস্টার থেকে আরেক সেমিস্টার উঠে গেলেন ঠিকই, কিন্তু আপনি অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল থিঙ্কিং করলেন না।
বিকজ ইউনিভার্সিটি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জায়গা। কেন বিশ্ববিদ্যালয়কে মানুষ এত গুরুত্ব প্রদান করে? কারণ বিশ্ববিদ্যালয় হচ্ছে গবেষণার জায়গা। আপনাকে গবেষণা করতে হবে, এবং লয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক গবেষণা রয়েছে। আপনাকে চিন্তা করতে হবে একটা আইন নিয়ে, আপনাকে চিন্তা করতে হবে একটা সিস্টেম নিয়ে, একটা প্রিন্সিপাল নিয়ে। চিন্তা করে আপনার নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাকে ব্যবহার করে তারপর আরও অন্যান্য জায়গা থেকে ইনফরমেশন নিয়ে সেটাকে অ্যানালাইজ করার মাধ্যমে আপনি লিখবেন, আপনি আপনার একাডেমিক পেপারটাকে প্রেজেন্ট করবেন। কিন্তু সেটা যদি না করে আপনি জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দেন, তাহলে অবশ্যই সেটা কী হবে? সেটা শুধুমাত্র নিজের সাথে প্রতারণা হবে না, সেটা সমগ্র জাতির সাথেও প্রতারণা করা হবে। So now we have understood that we need to avoid plagiarism. So plagiarism একটা immoral act এবং it is also an illegal act. So illegal act আমরা অবশ্যই লয়ার স্টুডেন্ট হিসেবে করব না। সো না করার জন্য আমাদের কি করতে হবে? To avoid plagiarism you should use full reference of the real source. যেখান থেকে ইনফরমেশন নিচ্ছেন সেটা আপনাকে ফুল রেফারেন্স দিতে হবে। এবং বিষয়টা এরকমও না যে আপনি যদি প্রপারলি সাইট করেন সেক্ষেত্রেও কিন্তু একটা লিমিট থাকে, 10 to 15% অফ ইয়োর রাইটিং। ফর এক্সাম্পল, আপনি যদি 1000 ওয়ার্ডের কোনো একটা আর্টিকেল লিখে থাকেন, সেক্ষেত্রে সেখানে শুধুমাত্র 100 ওয়ার্ড পর্যন্ত হতে পারবে যে সেটা আপনি অন্যান্য সোর্স থেকে নিয়েছেন। বাকি 900 ওয়ার্ড কিন্তু আপনারই হতে হবে, আপনার নিজস্বই হতে হবে। কারণ আপনি যদি সব কিছুই বিভিন্ন জায়গা থেকে এরকম করে কাটপিস করে নিয়ে এসে এটাকে জাস্ট সোর্সটাকে আপনি ইয়ে করলেন, রেকগনাইজ করলেন, কিন্তু আপনার নিজের অরিজিনাল কোনো থট, তাহলেও কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্লেজারিজমের মধ্যেই পড়বে। সুতরাং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যখন রেফারেন্স নিচ্ছেন, আপনি যখন অন্য কোথাও থেকে ইনফরমেশন নিচ্ছেন, সেটা যেন আপনার মূল লেখার চেয়ে বেশি না হয়ে যায়। 10 থেকে 15% পর্যন্ত হচ্ছে অ্যালাউ করা যাবে, যে হ্যাঁ অন্যান্য জায়গা থেকে কোট করেছে কিংবা ইনফরমেশন নিয়েছে, কিন্তু 10 থেকে 15%-এর উপর কিন্তু আপনি নিতে পারবেন। দেন do not copy paste, rephrase the concept and then cite the source for intellectual credit. আপনাকে কনসেপ্টটা, আপনি যখন একটা কনসেপ্ট নিয়েছেন, কোনো একটা প্রিন্সিপালের কথাটা এক জায়গায় উল্লেখ করা আছে, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, সেটা আপনি নিয়েছেন, নিয়ে নিজের মতো করে লিখবেন। এবং তারপরেও নিজের মতো করে যে লিখলেন, এটা তো আর আপনি উদ্ভাবন করেননি, আবিষ্কার করেননি। এই যে নিজের মতো করে লিখেছেন, এটাও তো একটা সোর্স থেকে লিখছেন। সেই সোর্সটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে আমি এই সোর্স থেকে ইনফরমেশনটা পেয়েছি। রিড মোর অ্যান্ড ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট রাইটিং অ্যাজ আ হ্যাবিট। আপনাকে কী করতে হবে? এটা কিন্তু একদিনে এই সিস্টেমটা ডেভেলপ করা যাবে না। আপনাকে অনেক পড়তে হবে, কোনো একটা সাবজেক্ট নিয়ে বিভিন্ন সোর্স থেকে পড়তে হবে, এবং আপনার ইন্ডিপেন্ডেন্ট থটের অ্যাবিলিটিটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। এবং আপনাকে কিন্তু ব্যক্তিগতভাবেও কোনো একটা বিষয় পড়ার পর নিজের মতো করে লেখার প্র্যাকটিস করতে হবে। বি কনফিডেন্ট ইন ইউর অ্যাবিলিটিস টু রাইট অন ইউর ওন। অ্যান্ড লাস্টলি আপনাকে অবশ্যই কনফিডেন্ট হতে হবে ইন ইউর ওন অ্যাবিলিটিস। অনেকেই কিন্তু এই ব্যাপারে কনফিডেন্ট থাকে না যে আমি নিজের মতো করে কিছু একটা লিখবো, আমি একটা বিষয় পড়েছি কিন্তু সেটা নিজের মতো করে লিখতে আমি পারছি না। কিন্তু এই অ্যাবিলিটিটা আপনার আছে, বাট ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই হার্ডার অ্যান্ড হার্ডার এভরি ডে। প্রত্যেক দিনই ট্রাই করতে হবে আপনাকে কিছু না কিছু লেখার। এই লেখার অভ্যাসটা যদি থাকে, অবশ্যই আপনি নিজের মতো করে লিখতে পারবেন। So this is the end of our today's lecture. I hope you have understood the lecture contents, and if you face any problem regarding understanding the lecture content, you can write in the discussion forum or you can email me regarding the problem, and I hope to see you in the next lecture. Thank you.